নমস্কার বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা ওভাম অর্থাৎ ম্যাচিওর ওভাম, ফিমেল গ্যামেট, সেই ফিমেল গ্যামেটের সাধারণ গঠন কী হয় এবং তার বিভিন্ন অংশগুলোর কী কাজ, সেই কাজগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানব। রিপ্রোডাক্টিভ ফিজিওলজির এটা একটা গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের স্পার্মের গঠন যেমন আমরা অলরেডি জেনেছি, সে একই রকমভাবে আমাদেরও কিন্তু ওভামের গঠন বা উসাইটের যে স্ট্রাকচার, সেই উসাইটের স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। মানে এটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় প্রচুর প্রশ্ন হয়, এই জায়গাগুলো থেকে এগুলোর থেকে উচ্চ মাধ্যমিক বা নিট বায়োলজির প্রচুর প্রশ্ন হয়ে থাকে এই জায়গাগুলো। তো মাইনিউটলি জিনিসগুলো না ভালো করে জানা থাকলে বা বোঝা থাকলে এগুলোর থেকে উত্তর দিতে খুব কঠিন হয়। আজকের এই ভিডিওটিতে আমি ওভামের গঠন সম্পর্কে জানাবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি প্রত্যেকটা জিনিসই খুব ভালোভাবে বুঝতে পারবে। চলো শুরু করা যাক। আমাদের যে ওভাম, হিউম্যান ওভাম, সেই হিউম্যান ওভামের যদি সাধারণ গঠনটা লক্ষ্য করা যায়, ওভামের সাধারণ গঠনটা ছবিটা এখানে আমি অঙ্কন করেছি বা এঁকেছি। একটা সাধারণ ওভামের ব্যাস, এর যদি ব্যাস লক্ষ্য করা যায়, এর ব্যাস সাধারণত 0.1 mm পর্যন্ত হতে পারে। 0.1 mm পর্যন্ত হতে পারে ব্যাস, সাধারণত 0.1 mm হতে পারে। অর্থাৎ আমাদের শরীরের যে সেলগুলি আছে, সেই সেলগুলির তুলনায় যথেষ্টই বড় আকৃতি বা বড় সাইজের হয়ে থাকে ম্যাচিওর ওভাম বা ম্যাচিওর ওভামের আকৃতি। এরপর হচ্ছে মানুষের যে ওভাম, সে মানুষের ওভামের বাইরে কোনো সেল বা কোনো কাভার থাকে না। আমরা যেমন মুরগির ডিমের বাইরে কাভার দেখতে পাই, ঠিক আছে, হাঁসের ডিমের বাইরে কাভার দেখতে পাই, বিভিন্ন পাখির ডিমের বাইরে কাভার দেখতে পাই, তারা সেলযুক্ত। যারা সেলযুক্ত সেটাকে ক্লেডোইক এগ বলা হয়, আর যাদের সেল থাকে না তাদেরকে নন ক্লেডোইক এগ বলা হয়। তাহলে মানুষের যে এগ, সে হলো নন ক্লেডোইক এগ, অর্থাৎ এটা সেলবিহীন একটা এগ, ঠিক আছে, সেলবিহীন এগ বা নন ক্লেডোইক এগ বলা হয়। নেক্সট হলে আছি যে মানুষের যে ওভাম, মানুষের ওভামের ভেতরে ইয়ক টার্মটা তোমরা অনেকে জানো, হয়তো অনেকে জানো না। ইয়ক বা কুসুম যেটাকে বলা হয়, ইয়ক বা কুসুম, যেটা ভ্রূণের পুষ্টি অর্থাৎ জাইগোটের পুষ্টি গ্রহণের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইয়ক। মানুষের ডিম্বাণুর ক্ষেত্রে ইয়কের পরিমাণ খুবই নগণ্য থাকে না বললেই চলে, খুবই নগণ্য থাকে। তাহলে ইয়কের প্রকৃতিগত দিক থেকে মানুষের ডিম্বাণু হলো মাইক্রোলেসিথাল প্রকৃতির, অর্থাৎ মাইক্রোলেসিথাল মানে নগণ্য পরিমাণে ইয়ক বা কুসুম। ইয়কের হচ্ছে কুসুম, ইয়ককে বলা হয় কুসুম থাকে সামান্য পরিমাণ, তার জন্য একে মাইক্রোলেসিথাল। অনেক জায়গায় এটা অ্যালেসিথালও বলা হয়ে থাকে, অনেক জায়গাতে অ্যালেসিথাল বলা হয়ে থাকে, অর্থাৎ কুসুম নেই বলে অনেক গবেষণায় এটা কিন্তু বলেছেন। যাই হোক, এখানে মাইক্রোলেসিথালে বললাম কারণ সামান্য পরিমাণ কুসুম থাকে বলে এটা মাইক্রোলেসিথাল এগ বা মাইক্রোলেসিথাল ডিম্বাণু হিসেবে পরিচিত হয়। নেক্সট হলো হচ্ছে মানুষের ডিম্বাণুর যে গঠন, সেই ডিম্বাণুর গঠনটা যদি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাহলে মানুষের ডিম্বাণুর গঠনে কতগুলো নির্দিষ্ট অংশ আছে, সেই নির্দিষ্ট অংশগুলো সম্পর্কে চলে যাচ্ছে। মানুষের ডিম্বাণুর ভিতরে যে অংশটা আছে, ভিতরের যে অংশ, সেই ভিতরের অংশের মধ্যে গুরুত্বপূর্ণ যে পার্ট আছে, প্রথমে আমি চলে যাচ্ছি ভিতরের যে অংশ বা সাইটোপ্লাজমের যে অংশ বা সাইটোপ্লাজমের মতো যে অংশ, তাকে বলা হয় উপ্লাজম। সাইটোপ্লাজমের মতো যে অংশ, সেই সাইটোপ্লাজমের মতো অংশকে বলা হয়, একে উপ্লাজম বলা হয়। উপ্লাজম দুটো অংশে বিভক্ত, এক্সোপ্লাজম এবং এন্ডোপ্লাজম। ভাইটালাইন পর্দায় যে বাইরের দিকে যে সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা, সেই পর্দার নাম হচ্ছে ভাইটালাইন পর্দা। সাইটোপ্লাজমকে ঘিরে যে পর্দা, সেই পর্দাকে বলা হয় ভাইটালাইন পর্দা। তাহলে এই যে পর্দা, এই পর্দা হচ্ছে ভাইটালাইন মেমব্রেন। তাহলে ভাইটালাইন মেমব্রেনকে ঘিরে সাইটোপ্লাজমের যে স্তর, সেই স্তরকে বলা হয় এক্সোপ্লাজম। ক্লিয়ার? এক্সোপ্লাজম তাকে বলা হয় এক্সোপ্লাজম। সাইটোপ্লাজম কোনটাকে এক্সোপ্লাজম বলবো না, ভাইটালাইন পর্দা অর্থাৎ পরিধির দিকের যে সাইটোপ্লাজম, সেই পরিধির সাইটোপ্লাজম এক্সোপ্লাজম বলা হয়। এক্সোপ্লাজমের মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশগুলি পাওয়া যায় বা যে পার্টগুলি এখানে থাকে, এখানে কি থাকে, এক্সোপ্লাজমের মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশগুলি পাওয়া যায় তা হলো মাইক্রোফিলামেন্ট। এখানে প্রচুর অনুনালিকা পাওয়া যায়। এখানে পাওয়া যায় মিউকোপলিস্যাকারাইড দ্বারা গঠিত
থলির মতো অংশ, থলি বা স্যাক লাইক স্ট্রাকচার, থলির মতো অংশ, মিউকোপলিস্যাকারাইড দ্বারা গঠিত থলির মতো অংশ। থলির মতো অংশগুলো এখানে দেখানো হয়নি, এখানে থলির মতো কিছু অংশ থাকে, পুরো পরিধির দিকে বিন্যস্ত থলির মতো বা স্যাক লাইক কিছু অংশ থাকে। সেই থলির মতো বা স্যাক লাইক যে অংশগুলি, সেই স্যাক লাইক অংশগুলির ভিতরে কী থাকে? মিউকোপলিস্যাকারাইড। এই মিউকোপলিস্যাকারাইড স্যাক লাইক বা থলির মতো যে অংশগুলি আছে এগুলিকে বলা হয় কর্টিক্যাল দানা বা কর্টিক্যাল গ্র্যানিউলস। কর্টিক্যাল গ্র্যানিউল। তাহলে এক্সোপ্লাজম অর্থাৎ পরিধির দিকে যে সাইটোপ্লাজম, সেই পরিধির সাইটোপ্লাজমে মাইক্রোফিলামেন্ট এবং গুরুত্বপূর্ণ যে দানাগুলি পাওয়া যায় যার ভিতরে কি থাকে? মিউকোপলিস্যাকারাইড থাকে, এদেরকে বলা হয় কর্টিক্যাল গ্র্যানিউল। কর্টিক্যাল গ্র্যানিউল কোথা থেকে সৃষ্টি হয়? কর্টিক্যাল গ্র্যানিউল সৃষ্টি হয় যেখান থেকে, সেটা হলো গলগি কমপ্লেক্স থেকে। এগুলো সৃষ্টি হয় প্রত্যেকটা কর্টিক্যাল গ্র্যানিউলসে যখন উসাইটের ডেভেলপমেন্ট হয় বা উসাইটের যখন বিকাশ ঘটে তখন গলগি কমপ্লেক্স, আমরা গলগি কমপ্লেক্স নাম জানি, সেই গলগি কমপ্লেক্স থেকে তৈরি হয় কর্টিক্যাল গ্র্যানিউলস। এগুলো কি? এগুলো কিছু নয়, এগুলো সিক্রেটরি ভেসিকল অর্থাৎ ক্ষরণকালী থলির মতো অংশ। আমরা জানি গলগির কমপ্লেক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ যে ভেসিকল, ভেসিকল। তো ভেসিকল অর্থাৎ ক্ষরণকারী থলির মতো যে স্ট্রাকচার, সেই ক্ষরণকারী থলির মতো স্ট্রাকচারগুলিকে বলা হয়, এদেরকে বলা হচ্ছে কি না কর্টিক্যাল। খুব গুরুত্বপূর্ণ জিনিস কোথায় পাওয়া যায়? উপ্লাজম। উসাইডের সাইটোপ্লাজমকে উপ্লাজম বলে। সেই উপ্লাজমের ভেতরে পরিধির দিকে যে সাইটোপ্লাজম, কারণ উপ্লাজম দুটো অংশে ডিভাইডেড, একটা হচ্ছে বাইরের দিকের এক্সোপ্লাজম, সেই এক্সোপ্লাজমের মধ্যে যে থলির মতো দানার যে অংশগুলি থাকে বা স্যাক লাইক যে স্ট্রাকচারগুলি পাওয়া যায় তাদেরকে বলে কর্টিক্যাল গ্র্যানিউলস। কর্টিক্যাল গ্র্যানিউলসের কাজ কি? এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরা পলিস্পার্মি প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পলিস্পার্মি মানে একটা ডিম্বাণু সবসময় একটা শুক্রাণু দ্বারা নিষিক্ত ঘটে বা নিষিক্ত হয়। যদি একাধিক শুক্রাণু দ্বারা নিষিক্তকরণ ঘটে তাহলে সেই ঘটনাকে পলিস্পার্মি, পলি মানে বহু, স্পার্ম মানে অনেক স্পার্ম দ্বারা একটা ডিম্বাণু নিষিক্তকরণ ঘটলে তাকে পলিস্পার্মিয়া বলে। সেই পলিস্পার্মিয়া ঘটনাটাকে টোটালিভাবে প্রতিরোধ করার জন্য এই কর্টিক্যাল গ্র্যানিউলসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় বা দেখা যায়। কর্টিক্যাল গ্র্যানিউলসে বা কর্টিক্যাল যে রিঅ্যাকশনগুলো ঘটে সেগুলো ফার্টিলাইজেশন যখন পড়াবো তখন ডিটেলসে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে জাস্ট তোমরা মনে রাখবে যে কর্টিক্যাল গ্র্যানিউলগুলো পলিস্পার্মি প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট চলে যাচ্ছি, তাহলে পরিধির দিকে সাইটোপ্লাজম, এক্সোপ্লাজম এবং ভিতরের দিকে যে সাইটোপ্লাজম তাকে বলছি আমরা এন্ডোপ্লাজম। ভিতরের দিকে সাইটোপ্লাজম তাকে বলছি আমরা এন্ডোপ্লাজম, একে বলছি আমরা এন্ডোপ্লাজম। তাহলে উপ্লাজমের ভিতরের দিকে যে অংশ তাকে বলছি আমরা এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজমের মধ্যে যে অংশগুলি বেশি পাওয়া যায় তাহলে এখানে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকে। আমরা জানি এখানে সেন্ট্রোজোম পাওয়া যাবে। এখানে কি পাওয়া যায়? এখানে রাইবোজোম পাওয়া যাবে। তাহলে সেন্ট্রোজোম, রাইবোজোম এখানে অবস্থান করে থাকে। আর কি থাকে? এখানে আরএনএ পাওয়া যায়, রাইবো নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়। আর কি পাওয়া যায়? এখানে গুরুত্বপূর্ণ যে জিনিস পাওয়া যায় তা হলো খুব ভাইটাল বা গুরুত্বপূর্ণ জিনিস, তা হলো ইয়ক, YOLK, ইয়ক পাওয়া যায়। ইয়ক কি দ্বারা গঠিত হয়? ইয়ক গঠিত লেসিথিন এবং ফ্যাট সহযোগে ইয়ক বা কুসুম গঠিত হয়। সেই কুসুম পাওয়া যায় কোথায়? উপ্লাজমের এন্ডোপ্লাজমের মধ্যে। ইয়ক সম্পূর্ণভাবে অবস্থান করে এর মধ্যে, কার মধ্যে? এন্ডোপ্লাজমের মধ্যে। তাহলে এক্সোপ্লাজম, এন্ডোপ্লাজম এই সমস্ত অংশগুলি নিয়ে গঠিত হয় কি না উপ্লাজম। উসাইটের সাইটোপ্লাজমকে উপ্লাজম বলা হয়। নেক্সট চলে যাচ্ছি, নেক্সট হচ্ছে বাইরের মেমব্রেন, অর্থাৎ উপ্লাজমের বাইরের যে মেমব্রেন সেই মেমব্রেনকে বলছি আমরা ভাইটালাইন মেমব্রেন। তাহলে ভাইটালাইন মেমব্রেন, এই ভাইটালাইন মেমব্রেন একে আবার অনেক সময় উলেমা বলা হয়। অর্থাৎ উসাইটে সাইটোপ্লাজমের প্লাজমা পর্দাকে উলেমা বলা হয়ে থাকে। অর্থাৎ ভাইটালাইন মেমব্রেনের আরেকটা হচ্ছে উলেমা, কারণ যেহেতু সাইটোপ্লাজমকে পরিবেষ্টন করে থাকে তাই এর আরেকটি নাম হচ্ছে উলেমা। এখানে অসংখ্য প্রবর্ধকের মতো অংশ দেখা যায়, প্রবর্ধকের অংশ বা মাইক্রোভিলির মতন অসংখ্য গঠন দেখা যায়। আঙুলের প্রক্ষেপের মতো
অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্তে যেমন ভিলি আঙুলের প্রক্ষেপের মতো অবস্থান করে থাকে, সেই রকম এখানেও কিন্তু অনেক আঙুলের প্রবর্ধকের মতো গঠন লক্ষ্য করা যায়, যেগুলোকে মাইক্রো ভিলি বলা হয়। আর কি থাকে এখানে গুরুত্বপূর্ণভাবে যে অংশগুলি বিশেষ প্রোটিন থাকে সেগুলোকে বলা হয় রিসেপ্টর প্রোটিন। এখানে রিসেপ্টর প্রোটিন থাকে, অর্থাৎ স্পার্ম যখন ভিতরে প্রবেশ করে তখন নির্দিষ্ট রিসেপ্টর প্রোটিনের সহযোগিতায় স্পার্ম ওভামের সাথে বাইন্ড ঘটে বা বন্ধন ঘটে এবং স্পার্মের সাথে কার ওভামের মিলন ঘটে। তাহলে নির্দিষ্ট রিসেপ্টর প্রোটিন থাকে, যে রিসেপ্টর প্রোটিন স্পার্মকে শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর কি হয় না, ভাইটালাইন পর্দার মাধ্যমে ভাইটালাইন ব্লক ঘটে। ভাইটালাইন ব্লক, এটা কি ভাইটালাইন ব্লক কি, এটাও ফার্টিলাইজেশন বলবো। এটা ভাইটালাইন ব্লক কি, এটা হচ্ছে পলিস্পার্মি প্রতিরোধের আরেকটি উপায়। পলিস্পার্মি, এটা হচ্ছে পলিস্পার্মি প্রতিরোধের আরেকটি উপায় হচ্ছে ভাইটালাইন ব্লক। ভাইটালাইন স্তর ব্লক করে দেয় আর অন্য কোনো স্পার্মকে এর ভিতরে এন্ট্রি হতে বা প্রবেশ করতে দেয় না, এই ঘটনাকে বলা হয় ভাইটালাইন ব্লক। তাহলে ভাইটালাইন ব্লকের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে, ভাইটালাইন মেমব্রেন। নেক্সট হলো হচ্ছে আমাদের ভাইটালাইন মেমব্রেনের পরবর্তী যে ফাঁকা স্থান, ভাইটালাইন মেমব্রেনের পরবর্তী যে ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থানকে বলা হচ্ছে পেরি ভাইটালাইন স্পেস। ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থান, এই যে ফাঁকা স্থান, টোটাল ফাঁকা স্থানটি, এই টোটাল ফাঁকা স্থানটিকে বলা হচ্ছে পেরি ভাইটালাইন স্পেস। অর্থাৎ এটা সংজ্ঞা আমরা কীভাবে বলবো, ভাইটালাইন পর্দা এবং তার পরবর্তী যে পর্দা, ভাইটালাইন পর্দার যে পরবর্তী পর্দা, সেই পরবর্তী পর্দা কি, জোনা পেলুসিডা। তাহলে ভাইটালাইন পর্দা এবং জোনা পেলুসিডার মাঝখানের যে ফাঁকা অংশ, সেই ফাঁকা অংশকে বলে পেরিভাইটালাইন স্পেস। পেরিভাইটালাইন স্পেসের কি কাজ না, ওভাম তৈরির সময় আমরা জানি প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যখন সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হয়, আমরা আগের দিন বলেছিলাম প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যখন সেকেন্ডারি স্পার্মাটোসাইট, প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট যখন তৈরি হয় তখন একটা ওভাম তৈরি হয়, সেকেন্ডারি উসাইট তৈরি হয়, আর এটা কী তৈরি হয়, পোলার বডি তৈরি হয়। যে পোলার বডিগুলো উৎপন্ন হয় সেই পোলার বডিগুলো পেরিভাইটালাইন স্পেসের মধ্যে অবস্থান করে থাকে, তার জন্য এখানে লেখা আছে পোলোসাইট সেল। অর্থাৎ পোলোসাইট সেল যেগুলো তৈরি হয় সেই পোলোসাইট সেলগুলি অবস্থান করে কোথায়, ডিম্বাণুর পেরিভাইটালাইন স্পেসের মধ্যে পোলোসাইট সেলগুলি অবস্থান করে। কোথায় অবস্থান করে, পোলোসাইট সেলগুলি এখানে অবস্থান করে। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী অংশ চলে যাচ্ছি। পরবর্তী অংশ হচ্ছে কি, পেরিভাইটালাইন স্পেসের পরবর্তী যে অংশ, সেই পরবর্তী অংশের নাম হচ্ছে জোনা পেলুসিডা। এই যে পরবর্তী গ্রিন কালারের যে অংশ, সেই গ্রিন কালারের স্তরকে, এই স্তরকে বলবো আমরা জোনা পেলুসিডা, বা এর আরেকটা নাম আছে জোনা স্ট্রায়াটা। একে জোনা পেলুসিডা বা জোনা স্ট্রায়াটা বলা হয়, জোনা স্ট্রায়াটা বলা হয়। এটা একটা ট্রান্সপারেন্ট লেয়ার, ট্রান্সপারেন্ট লেয়ার, এটা স্বচ্ছ আবরক। জোনা পেলুসিডা একটি স্বচ্ছ আবরক। এখানে জোনা পেলুসিডা যে অংশ আছে, সেই জোনা পেলুসিডার মধ্যে গুরুত্বপূর্ণ যে থাকে, যে অংশগুলি থাকে বা যে ইয়েগুলো থাকে, এখানে প্রোটিন পাওয়া যায়, বিভিন্ন ধরনের গ্লাইকোপ্রোটিন পাওয়া যায়, বিভিন্ন প্রকারের গ্লাইকোপ্রোটিন পাওয়া যায় এবং রিসেপ্টর অবস্থান করে। এখানে বিভিন্ন প্রকার রিসেপ্টর অবস্থান করে, যেমন গুরুত্বপূর্ণ রিসেপ্টরগুলি হলো এখানে ZP1, ZP2, ZP3, অর্থাৎ 3 প্রকারের বিশেষ রিসেপ্টর পাওয়া যায়, যে রিসেপ্টরগুলি অ্যাক্রোজোম রিঅ্যাকশনের সময়, অর্থাৎ শুক্রাণুর অ্যাক্রোজোম যখন প্রবেশ করে ডিম্বাণুর মধ্যে, সেই অ্যাক্রোজোম রিঅ্যাকশনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা হচ্ছে ZP1, ZP2 এবং ZP3 রিসেপ্টর। এগুলো প্রত্যেকটা কিন্তু গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি হয়, তাহলে জোনাস পেলুসিডা কার পরবর্তী স্তর, পেরিভাইটালাইন স্পেসের পরবর্তী যে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট যে লেয়ার থাকে, যেটা গ্লাইকোপ্রোটিন দ্বারা নির্মিত হয়, সেই নির্দিষ্ট লেয়ারকে বলা হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডার মধ্যে 3 ধরনের গ্রাহক রিসেপ্টর থাকে বা রিসেপ্টর থাকে, ZP1, ZP2, ZP3, যেটা স্পার্মের সঙ্গে ওভামের অ্যাটাচমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট অংশ চলে যাচ্ছে একদম বাইরের যে লেয়ার, একদম টোটালি বাইরের যে লেয়ার, সেই টোটালি বাইরের লেয়ারের নাম হচ্ছে কোরোনা রেডিয়েটা। একদম বাইরের যে ওভামের একবারে বাইরের যে লেয়ার, সেই লেয়ারের নাম হচ্ছে কোরোনা রেডিয়েটা।
कोरोना रेडिएटा। कोरोना रेडिएटा, कोरोना रेडिएटा এটা গ্রানুলোসা যে সেলগুলি থাকে ডিম্বাণুর বাইরের যে গ্রানুলোসা লেয়ারগুলি থাকে সেই গ্রানুলোসা লেয়ারগুলির মডিফিকেশনের মাধ্যমে তৈরি হয়। তাহলে এগুলো প্রত্যেকটাই প্রকৃতপক্ষে গ্রানুলোসা সেল। গ্রানুলোসা সেল আগের দিন গ্রানুলোসা সেল দেখিয়েছিলাম, যেগুলো মেমব্রেন গ্রানুলোসা বলা হয়। সেই মেমব্রেন গ্রানুলোসার মডিফিকেশন থেকে তৈরি হয় এগুলি। এবং করোনা রেডিয়েটা যে সেল, সেই করোনা রেডিয়েটার মধ্যে গুরুত্বপূর্ণ এনজাইম করোনা রেডিয়েটা সাধারণত হায়ালুরোনিক অ্যাসিড পলিমার দ্বারা তৈরি হয়। পলিমার পাওয়া যায়, এখানে পাওয়া যায়। তাহলে হায়ালুরোনিক অ্যাসিডের পলিমার দ্বারা জেনারেলি লেয়ারটা তৈরি হয়। এবং এই নির্দিষ্ট হায়ালুরোনিক অ্যাসিডকে আমরা আগের দিন অ্যাক্রোজোম যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম অ্যাক্রোজোম থেকে একটা নির্দিষ্ট এনজাইম খরিত হয় যাকে বলে হায়ালুরোনিডেজ। সেই নির্দিষ্ট হায়ালুরোনিডেজ স্পার্ম যখন প্রবেশ করে তখন এই স্তরটাকে অর্থাৎ করোনা রেডিয়েটা স্তরকে নষ্ট করতে ব্যবহৃত হয়। অর্থাৎ হায়ালুরোনিডেজ নামক উৎসেচক হায়ালুরোনিক অ্যাসিডকে ডিজলভ করে নষ্ট করে দেয় এবং স্পার্মকে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হায়ালুরোনিক অ্যাসিড পলিমার দ্বারা এটা জেনারেলি তৈরি হয়ে থাকে। এটা সবচেয়ে বাইরের লেয়ার। এরপর আমাদের এখানে বাদ চলে গেল যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা এখনো বলিনি। নিউক্লিয়াস, তাহলে যেটা নিউক্লিয়াস আছে ভেতরে সুস্পষ্ট নিউক্লিয়াস দেখা যায়। নিউক্লিয়াসটা কি প্রকৃতির? অবশ্যই এখানে হ্যাপ্লয়েড প্রকৃতির নিউক্লিয়াস পাওয়া যায়। এবং এই নিউক্লিয়াসটাকে বলা হয় জার্মিনাল ভেসিকল। খুব গুরুত্বপূর্ণ জিনিস, একে বলা হয় জার্মিনাল ভেসিকল। জার্মিনাল ভেসিকল কেন বলা হয়? কারণ এই উসাইট গঠনের পূর্বে এই নিউক্লিয়াসে প্রচণ্ড পরিমাণে স্যাপ থাকে। স্যাপ মানে রস থাকে, ফলে এটা সবসময় অতিরিক্ত রস দ্বারা পরিপূর্ণ থাকে বলে এর এইরূপ নামকরণ করা হয়েছে জার্মিনাল ভেসিকল। অর্থাৎ বৃহৎ প্রকৃতির লক্ষ্য করা যায় এবং এর প্রচুর স্যাপ থাকে, যার জন্য একে জার্মিনাল ভেসিকল বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াসের আরেকটা নাম হচ্ছে জার্মিনাল ভেসিকল। ভিতরে সুস্পষ্ট একটি নিউক্লিওলাস পাওয়া যায়। এই নিউক্লিওলাসকে বলা হয় জার্মিনাল স্পট। জার্মিনাল স্পট এটা বলা হয় নিউক্লিওলাসকে। তাহলে ডিম্বাণুর ভেতরে সাইটোপ্লাজমের ভেতরে একদিকে অবস্থান করে সুস্পষ্ট একটি নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসকে বলা হয় জার্মিনাল ভেসিকল। প্রচুর পরিমাণে স্যাপ থাকার জন্য এর এরূপ নামকরণ করা হয়েছে, প্রচুর স্যাপ বা রস থাকে বলে সেজন্য নামকরণ করা হয়েছে। এবং তার মধ্যে সুস্পষ্ট একটি নিউক্লিওলাস দেখা যায়, যে নিউক্লিওলাসের কে বলা হয় জার্মিনাল স্পট। একে বলা হয় জার্মিনাল স্পট। তাহলে নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এর মধ্যে ক্রোমাটিন ফাইবার থাকে, যার মধ্যে থাকে ক্রোমোজোম, যার মধ্যে থাকে ডিএনএ এবং যার মধ্যে থাকে জিন। অর্থাৎ মাতৃদেহের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই নির্দিষ্ট উসাইটের মধ্যে অবস্থানকারী নিউক্লিয়াসটি। এই প্রসঙ্গে বলে রাখি, একটা ডিম্বাণুর দুটো পোল থাকে। সেই পোলগুলো কিভাবে নির্ধারিত করা হয়? যেদিকে পোলার বডি অবস্থান করে থাকে সেই দিকের পোল, মানে এই দিকটাকে বলা হবে অ্যানিম্যাল পোল। আমি এই দিকে লিখছি, যেদিকে পোলার বডি অবস্থান করে বা যেদিকে নিউক্লিয়াস অবস্থান করে সেই দিকটাকে বলা হয়। তাহলে আমি লিখে দিচ্ছি, নিউক্লিয়াস অবস্থানকারী দিককে বলা হয় অ্যানিম্যাল পোল। আর সাইটোপ্লাজমে যেদিকে ইয়ক অবস্থান করে থাকে বা কুসুম অবস্থান করে থাকে, বা অ্যানিম্যাল পোলের বিপরীত, যেটা এদিকটা যদি অ্যানিম্যাল পোল হয় তাহলে এর বিপরীত দিক এদিকটা, তাহলে এর বিপরীত দিকের যে অ্যানিম্যাল পোলের যে বিপরীত দিক সেই দিকের পোলকে বলা হয় ভেজিটাল পোল। তাই দুটো দিক থাকে, দুটো মেরু থাকে, অ্যানিম্যাল পোল আর হচ্ছে ভেজিটাল পোল। ভেজিটাল পোলের দিকে থাকে ইয়ক, অ্যানিম্যাল পোলের দিকে থাকে নিউক্লিয়াস। তাহলে একটা আদর্শ উসাইটের মধ্যে যে অংশগুলি থাকে, আবার বলছি যে অংশগুলি থাকে, কতগুলো নির্দিষ্ট লেয়ার পাওয়া যায়, এখানে কতগুলো নির্দিষ্ট স্তর পাওয়া যায়। বাইরের থেকে ভেতরের দিকে স্তরগুলোকে যদি আমরা কাউন্ট করি, সবচেয়ে বাইরের স্তর হচ্ছে করোনা রেডিয়েটা। নেক্সট যে স্তর তা হলো জোনা পেলুসিডা। পরবর্তী মাঝখানে ফাঁকা অংশ পেরিভাইটাল স্পেস।
পেরিভাইটালাইন স্পেসের পরবর্তী যে স্তর, সেই স্তরকে বলছি আমরা ভাইটালাইন মেমব্রেন। তাহলে এগুলো হচ্ছে মেমব্রেনগুলো। আর কতগুলো নির্দিষ্ট অংশ থাকে, যেহেতু এটা একটা সেল, তাহলে নির্দিষ্ট সাইটোপ্লাজম থাকবে, যাকে উপ্লাজম বলবো। উপ্লাজমের মধ্যে ইয়ক পাওয়া যাবে, উপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস পাওয়া যাবে, আর পাওয়া যায় একটা নির্দিষ্ট স্পেস, ভাইটালাইন পর্দা, আর তার বাইরের যে জোনা পেলোসিডা, সে দুটোর মাঝখানে যে ফাঁকা স্পেস পাওয়া যায়, সেই ফাঁকা স্পেসকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। পেরিভাইটালাইন স্পেসের মধ্যে উসাইট যখন উৎপাদিত হয় বা উজেনেসিস প্রক্রিয়া হয়, তখন উৎপাদিত যে পোলার নিউক্লিয়াসগুলি আছে বা পোলার বডিগুলো আছে বা যে পোলার কোষগুলো আছে, সেই পোলার কোষগুলো যে জায়গায় অবস্থান করে, সেই জায়গাটা হলো পেরিভাইটালাইন স্পেস। তাহলে পেরিভাইটালাইন স্পেসের মধ্যে অবস্থান করে থাকে। আশা করি আজকে যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে ওভাম এর গঠন সম্পর্কে সাধারণ আইডিয়া প্রত্যেকের তৈরি হবে। যদি এই ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অপরকে দেখানোর জন্য সাবস্ক্রাইব করে অপরের সুবিধা করে দিও। ধন্যবাদ।